সরাসরি দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের বাসভবন যমুনার সামনে। ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে এক দফা দাবি নিয়ে ডক্টর ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান করতেছে হাজার হাজার শিক্ষার্থী এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা। বিক্ষোভে উত্তাল সচিবালয়, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা, আলটিমেটাম দেন। দর্শক দেখতে পাচ্ছেন ছাত্রলীগ কিভাবে আক্রমণ করেছে এবং সচিবালয়ে ডক্টর ইউনূসের বাসভবন তুলপাড় চলতেছে বর্তমানে। এদিকে আজ আবারও উত্তাল হয়ে ঢাকা ছাত্রলীগের হামলাতে সচিবালয়ে তুলপাড় পরিস্থিতি হয়েছে ডক্টর ইউনূসের বাসভবনেও। সাধারণ মানুষ আতঙ্কে আছে, সবকিছু দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে। সচিবালয়ে হাসিনার পক্ষে আমলা বিদ্রোহের আশঙ্কা, তারা জোটবদ্ধ এবং নিজেদের মধ্যে কিছুদিন পরপর গোপনে বৈঠকও করেন, যেন তারা সুযোগের অপেক্ষায় আছেন। এই মুহূর্তে যদি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে আপনি কাকে ভোট দেবেন? দাঁড়িয়ে সব থেকে বড় যেটা প্রশ্ন, ধামাকাদার প্রশ্ন যেটা বলা যেতে পারে, যে 1 বছর হয়ে গেল, আরো একটা 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে এসেছেন, ঠিক দেখতে দেখতে 1টা বছর হয়ে গেল। তাহলে কি রাতেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা? বড় কোনো মিটিং কি হয়ে গেল এর মধ্যে? একটা রিপোর্ট দেখলাম দর্শক, তাতে বলা হচ্ছে আন্দোলন দমনে পুলিশের প্রাণঘাতী অস্ত্রের মজুদ 7 গুণ বাড়ানো হয়েছিল। দেশের জনগণের বিরুদ্ধে আসলে যুদ্ধ, একেবারে সাফ কথা যে যুদ্ধ করে যত প্রাণ যায় যাবে, ক্ষমতায় থাকতে হবে। ডক্টর ইউনূস কি জিনিস বাঙালি জাতি চিনল না। এক সময় শুধুমাত্র আওয়ামী লীগের রোশানলে থাকা ডক্টর মোহাম্মদ ইউনূস ওই সময় বিএনপি বা অন্যান্য দলগুলোর যতটুকু সহমর্মিতা বা বাকি রাজনৈতিক ক্ষেত্রে যে সাপোর্টটা পাইছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর এই নোবেল লরিয়েট ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলতে কেউই ছাড়ছেন না। তবে এর মাঝখানে আরো একটা সুসংবাদ হচ্ছে যে সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছে। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল টাইটেল ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এনসিপি, জামাত, আওয়ামী লীগ, বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে এখন বাংলাদেশে, তার আলোকে আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক মুহূর্ত না টানে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত মুভ করি। তার আগে আপনাদের প্রতি টেকনোলজি যারা আমাদের চ্যানেল এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। তাতে বলা হচ্ছে আন্দোলন দমনে পুলিশের প্রাণঘাতী অস্ত্রের মজুদ 7 গুণ বাড়ানো হয়েছিল। দেশের জনগণের বিরুদ্ধে আসলে যুদ্ধ, একেবারে সাফ কথা যে যুদ্ধ করে যত প্রাণ যায় যাবে, ক্ষমতায় থাকতে হবে। এই যে মানসিকতার কারণে প্রায় 2000 মানুষ নাই, 25-30 হাজার মানুষ আজকে আহত পঙ্গু, যার দায় বহন করতে হচ্ছে এখন সরকারকে, রাষ্ট্রকে। ডেইলি স্টার পত্রিকার রিপোর্টে বলা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের অনেক আগেই পুলিশ বাহিনীকে প্রাণঘাতী অস্ত্রে সজ্জিত করে তোলা হয়েছিল। আসলে এটি আমার যেটি ধারণা যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়, তার আগে বড় ধরনের আন্দোলন হবে, তখন থেকেই সরকার সম্ভবত প্রস্তুতি নিয়েছে, শেখ হাসিনা সরকার, যে অস্ত্র দিয়ে যত রকম আধুনিক অস্ত্র আছে প্রাণঘাতী সকল অস্ত্র প্রয়োগ করতে হবে জনগণের বিরুদ্ধে। শেখ হাসিনা গত বছরের 18ই জুলাই বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের জন্য টেলিফোনের নির্দেশ দেন। সেই কথাও বলা হয়েছে, সামনে যাকে পাবে তাকেই গুলি করো। কিন্তু গণঅভ্যুত্থানে 3 সপ্তাহের কম সময়ের মধ্যে কেন এত মানুষ প্রাণ হারান তা বুঝতে হলে তাকাতে হবে পুলিশের অস্ত্র ভান্ডারের দিকে। যে অস্ত্র ভান্ডার পরে লুট হয়েছে, সেই লুটের অস্ত্র উদ্ধারের জন্য এখন সরকারকে মরিয়া হয়ে চেষ্টা করতে হচ্ছে, পুরস্কার পর্যন্ত ঘোষণা করা হয়েছে। সরকারি তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে অভ্যুত্থানের আগের বছরগুলোতে বাংলাদেশ পুলিশ প্রাণঘাতী নয় এমন অস্ত্রের চেয়ে প্রায় 7 গুণ বেশি প্রাণঘাতী অস্ত্র এবং গোলা বারুদ মজুত করেছিল। ফলে বিক্ষোভ দমনে পুলিশ সেই অস্ত্রই ব্যবহার করেছে যেগুলো তৈরি করা হয়েছে মানুষকে হত্যা করার জন্য। এখন প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। 2021 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ পুলিশ 2,49,00,000 পিস প্রাণঘাতী অস্ত্র কেনে। একই সময় টিয়ার গ্যাস এবং রাবার বুলেটের মতো সরঞ্জাম কেনা হয়েছিল মাত্র 30 লাখ ইউনিট, যা প্রাণঘাতী অস্ত্রের 7 ভাগের 1 ভাগ মাত্র। আমদানি নথি অনুযায়ী এই 3 বছরে প্রাণঘাতী অস্ত্রের জন্য 240 কোটি টাকা খরচ হয়, প্রায় 250 কোটি টাকা, যা রাবার বুলেট এবং টিয়ার গ্যাসের মতো সরঞ্জামের জন্য ব্যয় করা 191 কোটি টাকার প্রায় 1.5 গুণ বেশি। তার মানে রাবার বুলেট বা টিয়ার গ্যাস এগুলিতে তো আসলে মানুষ মারা যাবে না, এগুলো হচ্ছে বিক্ষোভ দমন হবে, বিক্ষোভকে ছত্রভঙ্গ করা হবে। কিন্তু মানুষকে মেরে বিক্ষোভ দমন করার জন্য যে সমস্ত প্রাণঘাতী অস্ত্র কেনা, সেইটা 3 গুণ খরচ করা হয়েছে। পুলিশের অস্ত্রের পেছনে এই বিনিয়োগ গত বছর আগস্ট
জুলাই আগস্টে দেশে ভয়াবহ প্রাণহানি ঘটাতে ভূমিকা রাখে। প্রশ্ন ওঠে, একটি বেসামরিক বাহিনীর হাতে সামরিক গ্রেডের অস্ত্র তুলে দেওয়া কতটা যৌক্তিক? বিক্ষোভ নিয়ন্ত্রণে যুদ্ধের রাইফেল, বিক্ষোভ নিয়ন্ত্রণ করার জন্য রাইফেল ব্যবহার করা হয়েছে, যেটা যুদ্ধের সময় ব্যবহার করা হয়। গণঅভ্যুত্থানের 2 বছর আগে 2022 সালে পুলিশ 18,007.62 মিলিমিটার সেমি অটোমেটিক রাইফেল আমদানি করে। পরবর্তীতে এই অস্ত্রগুলো দিয়েই বিক্ষোভকারীদের উপর গুলি চালাতে দেখা যায়, দ্য ডেইলি স্টার এবং জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে উঠে আসে। এই রাইফেলগুলোর জন্য মজুদ ছিল 10 লাখ তাজা গুলি। দর্শক বুঝতে পারেন, যেই অস্ত্র ব্যবহার করা হয় যুদ্ধে, সেই অস্ত্র ব্যবহার করা হয়েছে মানুষের উপর, নিরস্ত্র মানুষের উপর। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে সৈন্যদের বর্মভেদ করার জন্য এই গুলি তৈরি করা হয়েছে, সাধারণ কোনো আইন প্রয়োগকারী সংস্থার জন্য নয়। সেনাবাহিনী এবং বিজিপি, র্যাবের মতো আধা সামরিক বাহিনীর কাছেই এই ধরনের অস্ত্র থাকে, মানে যারা যুদ্ধ করে, বিজিপি, র্যাব, এই ধরনের। বেসামরিক প্রয়োজনে এইগুলি কেনার সুযোগ। পুলিশ সাধারণত রাবার বুলেট, টিয়ার গ্যাস, এই সমস্তগুলো কেনে, যে বিক্ষোভ ছত্রভঙ্গ করার জন্য, কিন্তু সরাসরি গুলি করা না। 2024 সালের জুলাইয়ের বর্তমান শ্রম এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাওয়াত হোসেন ডেইলি স্টারকে বলেছিলেন, পুলিশের ব্যবহৃত 7.62 মিলিমিটার রাইফেলের 2টি মোড আছে, একক এবং র্যাপিড ফায়ারিং। আমরা ভিডিওতে দেখেছি তারা বেশিরভাগই র্যাপিড ফায়ার মোড ব্যবহার করেছে, যা মূলত যুদ্ধেই ব্যবহার হয়। তার ভাষ্য ছিল, এগুলো হলো চীনের তৈরি সেরা কিলিং মিশন। এই বছরের জানুয়ারিতে পুলিশ সদর দপ্তরের আর্মস অ্যান্ড অ্যামুনিশন এনলাইটমেন্ট কমিটি হতাহত কমাতে 7.62 মিলিমিটার রাইফেলের পরিবর্তে পিস্তল ব্যবহারের সুপারিশ করে। এত বিপুল সংখ্যায় প্রাণঘাতী অস্ত্র সংগ্রহের যৌক্তিকতা এবং এই অস্ত্রগুলো নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেই সম্পর্কে ডেইলি স্টার প্রশ্নের জবাব দেয়নি পুলিশ সদর দপ্তর। দর্শক, সব মিলায় বুঝতে পারছেন যে কি পরিমাণ একটা জনগণের বিরুদ্ধে, নিরস্ত্র মানুষের বিরুদ্ধে